ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল। আমি বিপ্লব কুমার শীল আপনাদের সাথে আছি আজকের বুক রিডিং কন্টেন্ট। আমাদের আজকের বুক রিডিং কন্টেন্টের বিষয় ভূমি অপরাধ মামলার পদ্ধতি ও ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইন 2023, আলোচনা ও কেস রেফারেন্স সহ। বইটির লেখক বিধান বিশ্বাস, অ্যাডভোকেট, হাইকোর্ট বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে বুক রিডিং কন্টেন্টগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওর লিঙ্কগুলো পরিচিত জনের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের বুক রিডিং কন্টেন্ট, ভূমি অপরাধ মামলার পদ্ধতি। বিচারে সাক্ষ্য গ্রহণ ও লিপিবদ্ধ করার পদ্ধতি। বিচারের সময় সাক্ষ্য গ্রহণ ও লিপিবদ্ধ করার পদ্ধতি। ফৌজদারি কার্যবিধির 25 অধ্যায়ের 353 ধারা থেকে 365 ধারা পর্যন্ত অনুসন্ধান ও বিচারের সময় সাক্ষ্য গ্রহণ ও লিপিবদ্ধ করার পদ্ধতির বিষয় সম্পর্কে উল্লেখ করা হয়েছে। আসামির অনুপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করতে হবে। ফৌজদারি কার্যবিধির 353 ধারা অনুযায়ী আসামির উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করতে হবে বিষয়ে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারা মতে সুস্পষ্টভাবে ভিন্নরূপ বিধান না থাকলে বিংশ এবং দ্বাবিংশ বা ত্রয়োবিংশ অধ্যায় অনুসারে গৃহীত সমস্ত সাক্ষ্য আসামির উপস্থিতিতে অথবা তার ব্যক্তিগত উপস্থিতি যখন প্রয়োজন না হয় তখন তার অ্যাডভোকেটের উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করতে হবে। নোট: ফৌজদারি কার্যবিধি ফৌজদারি মামলায় বিচারের সাধারণ নীতি হল আসামি বা তার আইনজীবীর সম্মুখে সাক্ষীকে পরীক্ষা করা, আসামির অনুপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ। ফৌজদারি কার্যবিধির 512 ধারায় আসামির অনুপস্থিতিতে সাক্ষ্য লিপিবদ্ধকরণ সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারার 1 উপধারা মতে যদি প্রমাণিত হয় যে আসামি পলায়ন করেছে এবং তার গ্রেপ্তারের সম্ভাবনা নেই, তাহলে যে অপরাধের অভিযোগ করা হয়েছে সেই অপরাধের জন্য তাকে বিচার করা বা বিচারের জন্য প্রেরণ করার ক্ষমতা সম্পন্ন আদালত তার অনুপস্থিতিতে বাদীপক্ষ কর্তৃক প্রেষকৃত সাক্ষ্যের যদি থাকে জবানবন্দি গ্রহণ করতে ও তা লিপিবদ্ধ করতে পারবে। এরূপ সাক্ষী মারা গেলে বা সাক্ষ্য দেওয়ার জন্য অযোগ্য হয়ে পড়লে অথবা বিলম্ব, ব্যয় বা অসুবিধা ব্যতীত তার উপস্থিতির ব্যবস্থা করা না গেলে এবং এই বিলম্ব, ব্যয় বা অসুবিধা বহন করা মামলার অবস্থা অযৌক্তিক হয়ে পড়লে প্রদত্ত সাক্ষ্য যে অপরাধে অভিযুক্ত হয়েছে সেই অপরাধের অনুসন্ধান বা বিচারে তার বিরুদ্ধে ব্যবহার করা যাবে। অপরাধী অজ্ঞাত হলে সাক্ষ্যের লিপিবদ্ধকরণ কার্যবিধির 512 ধারার 2 উপধারা মতে যদি প্রতীয়মান হয় যে কোনো অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিগণ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করেছে, তাহলে নির্দেশ দিতে পারবেন যে কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এই বিষয়ে অনুসন্ধান করবেন এবং অপরাধ সম্পর্কে যারা সাক্ষ্য দিতে পারেন তাদেরকে পরীক্ষা করবেন। এরূপ সাক্ষী মারা গেলে বা সাক্ষ্য দেওয়ার অযোগ্য হয়ে পড়লে বা বাংলাদেশের সীমার বাইরে থাকলে গৃহীত জবানবন্দি পরবর্তীকালে উক্ত অপরাধে অভিযুক্ত যে কোনো ব্যক্তির বিরুদ্ধে ব্যবহার করা যাবে। সাক্ষ্য লিপিবদ্ধ করার পদ্ধতি। ফৌজদারি কার্যবিধির 354 ধারা অনুযায়ী সাক্ষ্য লিপিবদ্ধ করার পদ্ধতি সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারা মতে কোনো ম্যাজিস্ট্রেট বা দায়রা জজ কর্তৃক এই কার্যবিধি অনুসারে সংক্ষিপ্ত বিচার ব্যতীত অনুসন্ধান বা বিচারকারে লিপিবদ্ধ পদ্ধতিতে সাক্ষীদের সাক্ষ্য লিপিবদ্ধ করতে হবে। নোট: সাক্ষ্য গ্রহণের পদ্ধতি সাক্ষ্য আইনে বর্ণনা করা হয়েছে। সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে উক্ত আইন অনুসরণ করতে হবে। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক কতিপয় অপরাধের বিচারের নথি। ফৌজদারি কার্যবিধির 355 ধারা অনুযায়ী প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক কতিপয় অপরাধের বিচারের নথি সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারার 1 উপধারা মতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক বিংশ বা দ্বাবিংশ অধ্যায় অনুসারে বিচারের ক্ষেত্রে এবং 514 ধারা অনুসারে পরিচালিত সমস্ত কার্যক্রমের ক্ষেত্রে যদি বিচার চলাকালে না হয়, সাক্ষীর জবানবন্দি গ্রহণের সময় ম্যাজিস্ট্রেট প্রত্যেকটি সাক্ষীর সাক্ষ্যের সারমর্মের একটি স্মারকলিপি প্রস্তুত করবেন।
উক্ত ধারার ২ উপধারা মতে ম্যাজিস্ট্রেট নিজ হাতে এই স্মারকলিপি লিপিবদ্ধ ও ইহাতে স্বাক্ষর করবেন এবং তা নথির অংশ হিসেবে গণ্য হবে। উক্ত ধারার ৩ উপধারা মতে ম্যাজিস্ট্রেট যদি উপরোক্ত মতে স্মারকলিপি প্রস্তুত করতে সমর্থ না হয়, তাহলে তিনি তার অসমর্থের কারণ লিপিবদ্ধ করবেন এবং প্রকাশ্য আদালতে শ্রুতি লিখন দ্বারা তা প্রস্তুত করবেন। তাতে স্বাক্ষর করবেন এবং উক্ত স্মারকলিপির নথির অংশ হিসেবে গণ্য হবে। অন্যান্য মামলার নথি। ফৌজদারি কার্যবিধির ৩৫৬ ধারা অনুযায়ী অন্যান্য মামলার নথি সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারার ১ উপধারা মতে দায়রা আদালত ও ম্যাজিস্ট্রেটের নিকট অন্যান্য সমস্ত বিচারের ক্ষেত্রে এবং দ্বাদশ ও অষ্টাদশ অধ্যায়ের সমস্ত অনুসন্ধানের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট বা দায়রা জজ প্রত্যেকটি সাক্ষীর সাক্ষ্য আদালতের ভাষায় নিজে লিখে নেবেন অথবা তার উপস্থিতিতে ও শ্রবণের মাধ্যমে এবং তার ব্যক্তিগত নির্দেশনায় ও তত্ত্বাবধানে উক্ত রূপে লিখিয়ে নিবেন এবং উক্ত ম্যাজিস্ট্রেট বা দায়রা জজ ইহাতে স্বাক্ষর করবেন। উক্ত ধারার ২ উপধারা মতে ইংরেজিতে প্রদত্ত সাক্ষ্য সম্পর্কে উল্লেখ আছে। উক্ত উপধারা মতে সাক্ষীর সাক্ষ্য ইংরেজি ভাষায় প্রদত্ত হলে ম্যাজিস্ট্রেট বা দায়রা জজ ইহা নিজ হাতে উক্ত ভাষায় লিখে নিতে পারবেন এবং আসামি ইংরেজি ভাষার সহিত পরিচিতি না হলে বা আদালতের ভাষা ইংরেজি না হলে আদালতের ভাষায় উক্ত সাক্ষ্যের একটি নির্ভরযোগ্য অনুবাদ নথির অংশরূপে বিবেচিত হবে। উক্ত ধারার ২ ক উপধারা মতে সাক্ষীর সাক্ষ্য আদালতের ভাষা ব্যতীত অন্য কোনো ভাষায় ইংরেজি নয় প্রদত্ত হলে ম্যাজিস্ট্রেট বা দায়রা জজ ইহা নিজ হাতে উক্ত ভাষায় লিখে নিতে পারবেন অথবা উপস্থিতিতে ও শ্রবণের মধ্যে এবং তার ব্যক্তিগত নির্দেশনায় ও তত্ত্বাবধানে তা উক্ত ভাষায় লিখিয়ে নিবেন এবং আদালতের ভাষায় বা ইংরেজি ভাষায় ইহা নির্ভরযোগ্য অনুবাদ নথির অংশরূপে বিবেচিত হবে। উক্ত ধারার ৩ উপধারা মতে যখন ম্যাজিস্ট্রেট বা জজ স্বয়ং সাক্ষ্য লিপিবদ্ধ করেন না তখনকার স্মারকলিপি সম্পর্কে উল্লেখ আছে। উক্ত উপধারা মতে যে সকল ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট বা দায়রা জজ সাক্ষ্য লিপিবদ্ধ করেন না সেই সকল ক্ষেত্রে তিনি প্রত্যেকটি সাক্ষীর জবানবন্দি প্রদানের সঙ্গে সঙ্গে তার সাক্ষ্যের সারমর্মের একটি স্মারকলিপি প্রস্তুত করবেন এবং এরূপ স্মারকলিপির ম্যাজিস্ট্রেট বা দায়রা জজ কর্তৃক নিজ হাতে লিখে ও স্বাক্ষরিত হবে এবং ইহা নথির অংশরূপে বিবেচিত হবে। উক্ত ধারার ৪ উপধারা মতে ম্যাজিস্ট্রেট বা দায়রা জজ উপরোক্ত মতে স্মারকলিপি প্রস্তুত করতে সমর্থ না হলে তিনি তার অসমর্থের কারণ লিপিবদ্ধ করবেন। সাক্ষ্য লিপিবদ্ধকরণের ভাষা। ফৌজদারি কার্যবিধির ৩৫৭ ধারা অনুযায়ী সাক্ষ্য লিপিবদ্ধকরণের ভাষা সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারার ১ উপধারা মতে সরকার এমর্মে নির্দেশ দিতে পারেন যে কোনো জেলার বা জেলার অংশবিশেষ বা কোনো দায়রা আদালতে বা কোনো ম্যাজিস্ট্রেট বা কোনো শ্রেণীর ম্যাজিস্ট্রেটগণ পরিচালিত কার্যসমূহে ৩৫৬ ধারায় উল্লেখিত ক্ষেত্র প্রত্যেকটি সাক্ষীর সাক্ষ্য দায়রা জজ বা ম্যাজিস্ট্রেট কর্তৃক তার নিজ হাতে ও তার মাতৃভাষায় লিখিত হবে। তবে তিনি পর্যাপ্ত কারণবশত কোনো সাক্ষীর সাক্ষ্য লিখতে অসমর্থ না হলে তিনি তার উক্তরূপ অসমর্থের কারণ লিপিবদ্ধ করবেন এবং প্রকাশ্য আদালতে নিজ শ্রুত লেখার মাধ্যমে উক্ত সাক্ষ্য লিখিয়ে নেবেন। উক্ত ধারার ২ উপধারা মতে উক্তরূপে লিখিত সাক্ষ্য দায়রা জজ বা ম্যাজিস্ট্রেট কর্তৃক স্বাক্ষরিত হবে এবং ইহা নথির অংশ হিসাবে গণ্য হবে। তবে শর্ত থাকে যে ইংরেজি ভাষা বা আদালতের ভাষা দায়রা জজ ও ম্যাজিস্ট্রেট মাতৃভাষা না হলে উক্ত ভাষায় সাক্ষ্য লিপিবদ্ধ করতে সরকার তাকে নির্দেশ দিতে পারবেন। ৩৫৫ ধারার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের ইচ্ছাধীন পন্থা। ফৌজদারি কার্যবিধির ৩৫৮ ধারা অনুযায়ী ৩৫৫ ধারার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের ইচ্ছাধীন পন্থা সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারা মতে ৩৫৫ ধারায় বর্ণিত ক্ষেত্রে অনুরূপ ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট উপযুক্ত মনে করলে কোনো সাক্ষীর সাক্ষ্য ৩৬৫ ধারায় উল্লেখিত পদ্ধতিতে লিপিবদ্ধ করবেন বা সরকার উক্ত ম্যাজিস্ট্রেটের এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে ৩৫৭ ধারায় উল্লেখিত আদেশ প্রদান করলে তিনি উক্ত ধারায় বর্ণিত পদ্ধতিতে সাক্ষ্য লিপিবদ্ধ করতে পারবেন। ৩৫৬ বা ৩৫৭ ধারা অনুযায়ী সাক্ষ্য লিপিবদ্ধ করার পদ্ধতি।
ফৌজদারি কার্যবিধির ৩৫৯ ধারা অনুযায়ী ৩৫৬ ও ৩৫৭ ধারা অনুযায়ী সাক্ষ্য লিপিবদ্ধ করার পদ্ধতি সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারার এক উপধারা মতে ৩৫৬ ও ৫৭ ধারা অনুযায়ী গৃহীত সাক্ষ্য সাধারণত প্রশ্নোত্তর আকারে লিপিবদ্ধ হবে না, বরং বিবরণ আকারে লিপিবদ্ধ করতে হবে। উক্ত ধারার ২ উপধারা মতে ম্যাজিস্ট্রেট বা দায়রা জজ বিচারিক ক্ষমতায় কোনো বিশেষ প্রশ্ন ও উত্তর লিপিবদ্ধ করতে বা করাতে পারবেন। এরূপ সাক্ষ্য সমাপ্ত হলে তখনকার পদ্ধতি। ফৌজদারি কার্যবিধির ৩৬০ ধারা অনুযায়ী এরূপ সাক্ষ্য সমাপ্ত হলে তখনকার পদ্ধতি সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারার এক উপধারা মতে ৩৫৬ বা ৩৫৭ ধারা অনুযায়ী প্রত্যেকটি সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে আসামি হাজির থাকলে তার উপস্থিতিতে অথবা আসামির উকিলের মাধ্যমে হাজির হলে তার উকিলের উপস্থিতিতে ইহা পড়ে শোনাতে হবে এবং প্রয়োজন হলে ইহা সংশোধন করতে হবে। উক্ত ধারার ২ উপধারা মতে সাক্ষীকে তার সাক্ষ্য পড়ে শোনানোর সময় সে যদি ইহা কোনো অংশের নির্ভুলতা অস্বীকার করে তাহলে ম্যাজিস্ট্রেট বা দায়রা জজ সাক্ষ্য সংশোধন না করে উক্ত স্থানে সাক্ষীর আপত্তির স্মারক লিপিবদ্ধ করতে পারবেন এবং তিনি যেরূপ প্রয়োজন মনে করেন সেরূপ মন্তব্য যোগ করবেন। উক্ত ধারার ৩ উপধারা মতে সাক্ষী যে ভাষায় সাক্ষ্য দিয়েছে তা থেকে ভিন্ন অন্য কোনো ভাষায় লিপিবদ্ধ হয়ে থাকলে এবং যে ভাষায় সাক্ষ্য লিপিবদ্ধ হয়েছে সাক্ষী তা বুঝতে না পারলে সে ভাষার সাক্ষ্য দেওয়া হয়েছে সেই ভাষায় অথবা যে ভাষা সে বুঝতে পারে সেই ভাষায় তাকে বুঝিয়ে দিতে হবে। আসামি অথবা তার উকিলের নিকট সাক্ষ্যের ব্যাখ্যা। ফৌজদারি কার্যবিধির ৩৬১ ধারা অনুযায়ী আসামি বা তার উকিলের নিকট সাক্ষ্যের ব্যাখ্যা সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারার এক উপধারা মতে আসামির বোধগম্য নয় এরূপ কোনো ভাষায় সাক্ষ্য দেওয়া হলে এবং সে ব্যক্তিগতভাবে হাজির থাকলে প্রকাশ্য আদালতে তার বোধগম্য কোনো ভাষায় ইহা তাকে বুঝিয়ে দিতে হবে। উক্ত ধারার ২ উপধারা মতে সে যদি উকিলের মাধ্যমে হাজির হয় এবং আদালতের ভাষা ব্যতীত অন্য কোনো ভাষায় সাক্ষ্য দেওয়ার হয় এবং উকিল যদি তা না বুঝতে পারেন তাহলে সেই ভাষায় উক্ত উকিলকে বুঝিয়ে দিতে হবেন। উক্ত ধারার ৩ উপধারা মতে রীতিসিদ্ধভাবে প্রমাণের জন্য দলিলপত্র পেশ করা হলে যতখানি প্রয়োজন বলে প্রতীয়মান হয় ইহার ততখানি ব্যাখ্যা করা আদালতের বিবেচনামূলক ক্ষমতাধীন হবে। সাক্ষীর আচরণ সম্পর্কে বক্তব্য। ফৌজদারি কার্যবিধির ৩৬৩ ধারা অনুযায়ী সাক্ষীর আচরণ সম্পর্কে মন্তব্যের বিষয়ে উল্লেখ করা রয়েছে। উক্ত ধারা মতে যখন কোনো দায়রা জজ বা ম্যাজিস্ট্রেট কোনো সাক্ষীর সাক্ষ্য লিপিবদ্ধ করে থাকেন তখন গুরুত্বপূর্ণ মনে করলে সাক্ষীর জবানবন্দি গ্রহণের সময় তার আচরণ সম্পর্কে মন্তব্য যদি থাকে লিপিবদ্ধ করবেন। আসামির জবানবন্দি যেভাবে লিপিবদ্ধ করতে হয়। ফৌজদারি কার্যবিধির ৩৬৪ ধারা অনুযায়ী আসামির জবানবন্দি যেভাবে লিপিবদ্ধ করতে হবে সেই সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারার এক উপধারা মতে যখন কোনো ম্যাজিস্ট্রেট বা হাইকোর্ট বিভাগ ব্যতীত অন্য কোনো আদালত কোনো আসামির জবানবন্দি গ্রহণ করেন তখন তাকে জিজ্ঞাসিত প্রত্যেকটি প্রশ্ন ও তার প্রদত্ত প্রত্যেকটি জবাব সহ সমগ্র জবানবন্দি যে ভাষায় তার জবানবন্দি গৃহীত হয়েছে সেই ভাষায় বা ইহা সম্ভব না হলে আদালতের ভাষায় অথবা ইংরেজি ভাষায় পূর্ণাঙ্গ রূপে লিপিবদ্ধ করতে হবে এবং উক্ত নথি তাকে দেখাতে হবে বা পড়ে শোনাতে হবে অথবা যে ভাষায় তার লেখা হয়েছে ওই ভাষা সে বুঝতে না পারলে যে ভাষা সে বুঝে ওই ভাষায় ইহা তাকে বুঝিয়ে দিতে হবে এবং সে তার জবাব ব্যাখ্যা করতে বা ইহাতে জবাবে নতুন কিছু যোগ করতে পারবে। উক্ত ধারার ২ উপধারা মতে সে যখন সমগ্র জবানবন্দি সত্য বলে স্বীকার করে তখন আসামি এবং উক্ত আদালতের ম্যাজিস্ট্রেট বা জজ ইহাতে স্বাক্ষর করবেন এবং উক্ত ম্যাজিস্ট্রেট বা জজ নিজ হাতে প্রত্যয়ন করবেন যে জবানবন্দি তার উপস্থিতিতে ও শ্রবণের মধ্যে গ্রহণ করা হয়েছে এবং নথিতে আসামির বিবৃতি একটি পূর্ণাঙ্গ ও সত্য বিবরণ রয়েছে। উক্ত ধারার ৩ উপধারা মতে ম্যাজিস্ট্রেট বা জজ নিজে আসামির জবানবন্দি লিপিবদ্ধ না করলে জবানবন্দি চলার সময় তিনি আদালতের ভাষায় বা ইংরেজির সহিত পর্যাপ্তভাবে
পরিচিত হলে ইংরেজি ভাষায় ইহার একটি স্মারক প্রস্তুত করতে বাধ্য থাকবেন এবং এরূপ স্বাক্ষর ম্যাজিস্ট্রেট বা জজ কর্তৃক নিজ হাতে লিখিত ও স্বাক্ষরিত হবে এবং নথির সহিত সংযুক্ত করতে হবে। ম্যাজিস্ট্রেট বা জজ যদি উক্ত স্মারক প্রস্তুত করতে না পারেন তাহলে তিনি তার এরূপ অসামর্থ্যের কারণ লিপিবদ্ধ করবেন। উক্ত ধারার 4 উপধারা মতে এই ধারার কোনো বিধান 263 ধারা অনুযায়ী অভিযুক্তের জবানবন্দি গ্রহণের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে বিবেচনা করা যাবে না। উচ্চ আদালতের নজির, যে ক্ষেত্রে ইহা প্রমাণিত হয় যে অভিযুক্তের স্বীকারোক্তি লিপিবদ্ধকারী ম্যাজিস্ট্রেট স্বীকারোক্তি স্বেচ্ছাপ্রণোদিতভাবে দেওয়া হয়েছিল কিনা তা যাচাইয়ের যত্নবান হন, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট নির্ধারিত ফরমের 8 নং কলামে পূরণ না করলেও তা উক্ত স্বীকারোক্তির সাক্ষ্য হিসেবে অগ্রহণযোগ্য হবে না। 32 DLR 227। ম্যাজিস্ট্রেটকে না পাওয়া গেলে ফৌজদারি কার্যবিধির 164 ধারা ও 364 ধারার অধীন দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ ম্যাজিস্ট্রেটকে আদালতে পরীক্ষা করার প্রয়োজন নেই। 37 DLR 1। আসামির ভাষায় দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করা না হলে ধরে নিতে হবে যে আসামি কিছু বলে নাই। 40 DLR 109। ফরমের কোনো অনুচ্ছেদ বাদ পড়ে দোষ স্বীকারোক্তিমূলক বিবৃতি স্বেচ্ছামূলক চরিত্রে মারাত্মক সন্দেহের তৈরি হয়। 41 DLR 62। এই দুই ধারার বিধানাবলী অবশ্য পালনীয় এবং উহা স্বীকারোক্তি স্বেচ্ছায় প্রণোদিত করতে এবং তার ভিত্তিতে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করতে সঠিকভাবে অনুসরণ করতে হয়। 46 DLR 77। সাক্ষী হিসেবে ম্যাজিস্ট্রেটকে তলব করে বা না করে স্বীকারোক্তির উপর নির্ভর করে বিবেচনা সম্মত নয়। 164 ও 364 ধারার ফরমের সত্য পূরণ করা হয়েছে। আদালতকে কেবল এটা দেখলে চলবে না, বরং আইনের বিষয়বস্তু মেনে চলতে হবে। 51 DLR 466। হাইকোর্ট বিভাগে সাক্ষ্য লিপিবদ্ধকরণ। ফৌজদারি কার্যবিধির 365 ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগে সাক্ষ্য লিপিবদ্ধকরণ সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারা মতে সুপ্রিম কোর্ট সময়ে সময়ে সাধারণ নিয়ম প্রণয়নের মাধ্যমে উক্ত আদালতে আগত মামলা সাক্ষ্য গ্রহণে পদ্ধতি নির্ধারণ করবে এবং উক্ত নিয়মানুসারে সাক্ষ্য গ্রহণ করা হবে। ভুল স্থানে অনুষ্ঠিত কার্যক্রম। ফৌজদারি কার্যবিধির 531 ধারা অনুযায়ী ভুল স্থানে অনুষ্ঠিত কার্যক্রম সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারা মতে কোনো অনুসন্ধান, বিচার বা অন্য কার্যক্রম কোনো ভুল দায়রা বিভাগে, জেলায় বা অন্য স্থানীয় এলাকায় অনুষ্ঠিত হয়েছিল কেবলমাত্র এই কারণে আদালতের সিদ্ধান্ত, দণ্ড বা আদেশ বাতিল হবে না, যদি না প্রতীয়মান হয় যে এই ভুলের ফলে প্রকৃতপক্ষে ন্যায় বিচার ব্যাহত হয়েছে। উচ্চ আদালতের নজির। কোনো বিচারের মাধ্যমে আসামির প্রতি কোনো অবিচার করা না হলে উক্ত মামলার কার্যক্রমে কোনো অনিয়ম থাকলে তা 531 ধারার অধীনে সংশোধন করা যায়। 11 DLR 213 পৃষ্ঠার নজির। যেখানে এখতিয়ার বহির্ভূত বিচার সংগঠিত হয়েছে অথবা ভুল স্থান থেকে কার্যক্রম শুরু হয়েছে, সেখানে এসব অনিয়ম মামলার কার্যক্রমকে ত্রুটিমুক্ত করে না। ফৌজদারি কার্যবিধির 529 ও 531 ধারার যৌথ বিধান অনুসারে উক্ত অনিয়ম সংশোধনযোগ্য। 35 DLR 118 এ। মামলা নিষ্পত্তির সময়। ফৌজদারি কার্যবিধির 339 গ ধারায় মামলা নিষ্পত্তির সময় সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারার 1 উপধারা মতে কোনো ম্যাজিস্ট্রেট বিচারের জন্য মামলা প্রাপ্ত হওয়ার তারিখ হতে 180 দিনের মধ্যে অবশ্যই বিচার কার্য সমাপ্ত করবেন। উক্ত ধারার 2 উপধারা মতে কোনো দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ বা যুগ্ম দায়রা জজ মামলা প্রাপ্ত হওয়ার তারিখ হতে 360 দিনের মধ্যে অবশ্যই বিচার কার্য সমাপ্ত করবেন। উক্ত ধারার 2 এর ক উপধারা মতে 1 বা 2 উপধারা যাই কিছু থাকুক না কেন, যখন কোনো ব্যক্তি একাধিক মামলার আসামি হয় এবং বিচারের জন্য তাকে ম্যাজিস্ট্রেট বা দায়রা আদালতে হাজির করা হয়, তখন এরূপ মামলার বিচারের জন্য 1 বা 2 উপধারায় নির্ধারিত সময় ধারাবাহিকভাবে চলবে। উক্ত ধারার 2 ক খ উপধারা মতে
এক আদালত হতে অন্য আদালতে মামলা হস্তান্তর সম্পর্কে যা কিছুই থাকুক না কেন, 1 বা 2 উপধারায় বর্ণিত সময়ে কোনো মামলার বিচারের সময় হবে। উক্ত ধারার 4 উপধারা মতে নির্ধারিত সময়ের মধ্যে যদি বিচার কার্য সম্পন্ন করা না যায়, তাহলে আদালত লিখিত আকারে নথিভুক্তকরণের অন্যরূপ নির্দেশ না দিয়ে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে আদালতের সন্তুষ্টি সাপেক্ষে আসামিকে জামিনে মুক্তি দেওয়া যাবে। উক্ত ধারার 5 উপধারা মতে দণ্ডবিধি 1860-এর 45 নং আইনের 400 বা 401 ধারার কোনো মামলা বিচারের ক্ষেত্রে অথবা যে মামলা বিচারের জন্য 34 অধ্যায়ের বিধান প্রযোজ্য, সেই মামলা বিচারের ক্ষেত্রে এই ধারার কোনো কিছুই প্রযোজ্য হবে না। উক্ত ধারার 6 উপধারার খ দফা মতে এই ধারার বিচারে উদ্দেশ্য সময় নির্ধারণের জন্য জামিনে গিয়ে কোনো আসামি পলায়নের কারণে যে সময় ব্যয় হবে তা গণনা করতে হবে না। উচ্চ আদালতের নজির: মামলায় দেওয়া কার্য দিবস গণনা সম্পর্কে নীতি খুবই স্পষ্ট হওয়ায় তা আদালতের উপর বাধ্যকর। 40 DLR AD 97। জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে আসামি জামিনে থাকবেন যতক্ষণ পর্যন্ত না আদালতের নিকট মামলা সংক্রান্ত ভিন্ন কিছু পরিলক্ষিত হয়। 55 DLR 33। যখন জামিন মঞ্জুর যুক্তিসঙ্গত বিচারে অনুষ্ঠানে আরো বিলম্ব হবে এবং আপিলকারী দীর্ঘদিন জেল হাজতে থাকবে, এরূপ অবস্থা বিবেচনায় অন্তত বিচার অনুষ্ঠান পর্যন্ত আপিলকারীগণের জামিন মঞ্জুর হয়। 8 BLD AD 21। ফৌজদারি কার্যবিধির 339 গ ধারায় সার্বিক উদ্দেশ্য ছিল মামলা বিচারের যেন বিলম্ব না ঘটে, তার জন্য বিবাদী সচেতন করার এবং বিচারিক আদালতকে সক্রিয় করে তোলা। 48 DLR AD 6। নোট: ফৌজদারি কার্যবিধি 339 গ ধারার বিধান নির্দেশমূলক, ইহা বাধ্যতামূলক নয়। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর 19 ধারার 3 উপধারায় মামলা সমাপ্তির বিষয়ে উল্লেখ করা হয়েছে। উক্ত উপধারা মতে এই আইনের অধীন অপরাধের বিচার মামলা প্রাপ্তির তারিখ হতে 180 দিনের মধ্যে সমাপ্ত করতে হবে, ইহা নির্দেশমূলক।